আমি এখন আপনাদেরকে একটা সিচুয়েশনের কথা বলবো এবং আপনাদেরকে মনে মনে কল্পনা করতে হবে যে আপনি নিজে ওই সিচুয়েশনে থাকলে আপনি ঠিক কী করতেন। তো আমি এখন একটা সিচুয়েশন বলছি এবং আপনারা মনে মনে খুব ভালো করে শুনুন এবং মনে মনে ভাবতে থাকুন যে ওই সিচুয়েশনে আপনারা থাকলে কী করতেন, এবং সেটা কিন্তু কমেন্টেও জানাবেন। ধরুন আপনি একটা দোতলা বাড়িতে থাকেন, নিচে দুটো রুম রয়েছে, উপরে দুটো বেডরুম রয়েছে। তো নিচের যে বেডরুমটা, সেই নিচের বেডরুমে আপনার বৃদ্ধ দাদু শুয়ে আছে, ঠিক আছে? এবং উনি একটু অসুস্থ এবং বয়সজনিত কারণে উনি অত স্বচ্ছন্দে খুব বেশি হাঁটাচলা করতে পারেন না। উনি সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে পারেন না। তো নিচের ঘরে দাদু শুয়ে আছে এবং আপনি উপরের দোতলার ঘরে শুয়ে আছেন। সময়টা ধরে নিন রাত প্রায় 12টা, 12:30, এবং আপনি জানেন যে আপনার দাদু তিনি ঘুমিয়ে গেছেন। তিনি মোটামুটি 10:30, 11টার মধ্যে ঘুমিয়ে যান। তিনি ঘুমিয়ে গেছেন এবং আপনি জেগেই আছেন, শুয়ে রয়েছেন। তো এরকম একটা সময় বাড়িতে কিন্তু আর কেউ নেই, ঠিক আছে? এমন সময় আপনি আপনার ঘরে আপনি শান্তিমতো শুয়ে আছেন, হয়তো একটু ফোনটা ঘাঁটছেন। ঠিক এরকম টাইমে ঠিক আপনারই ঘরের বাইরে, হয়তো হল স্পেসে, একটা খুব জোরে কিছু একটা ভারী জিনিস পড়ে যাওয়ার আওয়াজ হলো। এবং এমনই একটা ভারী জিনিস পড়লো যেই জিনিসটা নর্মাল হাওয়ায় পড়তে পারে না, যদি না কোনো মানুষ ধাক্কা দিয়ে ফেলে বা কোনো মানুষের ধাক্কা লেগে জিনিসটা পড়ে যায়। এইরকম একটা সিচুয়েশনে আপনি তো খুব কনসাস হয়ে যাবেন যে আপনার দাদু বৃদ্ধ মানুষ, তিনি নিচে ঘুমোচ্ছেন নিচের ঘরে, আপনি দোতলার ঘরে একা রয়েছেন এবং আপনারই ঘরের ঠিক বাইরে একটা রকম ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ হলো। এইরকম একটা সিচুয়েশনে আপনার কীরকম ভয় লাগতে পারে আপনি চিন্তা করুন। প্রথমেই যেটা হয়তো আপনার মাথায় আসবে, আপনারাও অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনাদের প্রথমে কোন জিনিসটা মাথায় আসবে। তো আমি বলি, হয়তো আপনাদের মনে হতে পারে যে কোনো একটা কিছু হয়তো পড়ে গেল এবং সেই জিনিসটা এতটাই ভারী একটা জিনিস যে সেটা চট করে পড়া সম্ভব নয়। তো আপনার মনে হতে পারে যে ঘরে হয়তো কোনো চোর বা ডাকাত এসেছে, তো সেটা ভেবেও আপনার একটা ভয় লাগতে পারে। এবং এই সময় হয়তো আপনি ভাবছেন যে আপনি একটা এমার্জেন্সি কল করবেন বা কাউকে, পরিচিত কাউকে কল করবেন। ঠিক সেই মুহূর্তে আপনি দেখলেন যে আপনার ঘরের পাওয়ারটা কাট হয়ে গেল এবং অদ্ভুতভাবে আপনার ফোনেও দেখলেন যে নেটওয়ার্ক নেই। মানে এই নেটওয়ার্ক ছিল, বাস জাস্ট মানে সেই মুহূর্তেই পাওয়ারটা কাট হয়ে গেল এবং আপনার ফোনের নেটওয়ার্কও নেই। মানে আপনি কাউকে ফোন করতে পারবেন না, আপনি লাইট জ্বালাতে পারবেন না, আপনার দরজাটা ভিতর থেকে কিন্তু বন্ধ আছে, মানে জাস্ট বন্ধ, মানে ভেজানো আছে, লক করা নেই কিন্তু। এই মুহূর্তে আপনি মানে কি করতে পারেন, বা সেই মুহূর্তটা আপনি কীরকমভাবে ভয় পেতে পারেন বা কীরকমভাবে আপনি ট্যাকেল করতে পারেন সেই মুহূর্তটা, সেটা একবার আপনারা নিজেরাও ভাবুন এবং যদি পারেন কমেন্টে লিখুন। এবং আজকে যে সত্যি ঘটনাটা আমি আপনাদেরকে বলবো না, এই সেম সিচুয়েশনের একটা ঘটনা। এবং আপনারা যখন এই ঘটনাটা শুনবেন আপনারাও বুঝতে পারবেন যে কি অসম্ভব একটা, মানে মানুষের জীবনে বলে না যে সিনেমাকেও বাস্তব হার মানায়। এই ঘটনাটা শুনলে হয়তো আপনারা সেটা বিশ্বাস করবেন যে সত্যি এক একটা মানুষের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে যেটা সত্যিকারেরই সিনেমাকেও হার মানিয়ে দেয়। তো কোথাও যাবেন না, শেষ অবধি ঘটনাটা শুনুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থও আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো শোনার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা একটু ঘটনাগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দিন সকলের সাথে। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যদি আপনাদের জীবনেও এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু সেগুলো আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল আইডি ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আরেকটা কথা বলি, আপনারা অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, কিন্তু ঘটনা পাঠানোর আগে একটু খেয়াল করে দেখবেন যে সেই ঘটনাগুলো সবার শোনার মতো কিনা। কারণ আমরা এই চ্যানেলে যে ঘটনাগুলো প্রচার করে থাকি, আমরা সেরকমই ঘটনাগুলো প্রচার করি যে ঘটনাগুলো ছোট বড় সবাই একসাথে শুনতে পারবে। তো অবশ্যই সেরকম ঘটনা পাঠাবেন। আর যদি ঘটনা সম্পর্কিত কোনো ছোট ভিডিও বা ছবি থাকে সেটাও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আর আগেও বলেছি
যে আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু হয়েছে। আপনারা বহুদিন থেকেই বলে আসছিলেন যে আমরা আমেরিকায় যেখানে থাকি সেখানকার প্রকৃতি, রাস্তাঘাট, বাজার দোকান এগুলো দেখাতে। তো সেই জন্যই আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল দ্য বংশপার। আশা করি ওই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা ব্যারাকপুর থেকে কল্যাণী লিখে পাঠিয়েছে। মূল ঘটনাটা যাওয়ার আগে আমি ঘটনা সম্পর্কে তো আপনাদেরকে কিছু কথা বলে নিই, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তো যে সিচুয়েশনটার কথা বলতে বলতে আমি ঘটনাটা শুরু করেছিলাম, তো এই সিচুয়েশনটা কিন্তু সত্যিকারের কল্যাণীর জীবনে একদিন এসেছিল, এবং সেই রাতটা আজও কল্যাণী কিন্তু ভুলতে পারে না, এবং ভোলা ওর পক্ষে সম্ভবও নয়। তো ঘটনাটা কি ঘটেছিল সেটা একটু বলি। সেটা হচ্ছে যে কল্যাণীর এক মামা ছিলেন, তো সেই মামার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, ঠিক আছে। তো মামার বাড়ির এই অনুষ্ঠানটা যেহেতু ছিল, তো সেই জন্য কল্যাণী বোনকে নিয়ে ওর বাবা মা সেই মামাবাড়ির অনুষ্ঠানে চলে যায়, এবং সেখানে সেই অনুষ্ঠানের মাঝে হঠাৎই কিন্তু একটা অশান্তি হয়, এবং সেই অশান্তি যে প্রবলেমটা আর কি হয়েছিল, তো সেই প্রবলেমটার জন্য কিন্তু কল্যাণীর মা বাবার বোন সেই মামা বাড়িতে আটকে পড়ে। এবার কল্যাণী কেন যায়নি সেটা একটুখানি বলি। ওর কলেজের পরীক্ষা চলছিল, তো সেই জন্য ও সেই অনুষ্ঠানে যায়নি। আর ওর বাবা মা আর বোন যে গেছিল, ওনাদের কিন্তু রাতের বেলা ব্যাক করে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে একটা অসুবিধে হয়ে যাওয়ার জন্য ওখানে একটা প্রবলেম হয়ে যায়, তো সেই কারণে ওরা আটকে পড়ে। এবার বাড়িতে কল্যাণীর দাদু আর কল্যাণী দুজনে রয়েছে। এবার ওর দাদুর অনেক বয়স হয়েছে, তো ওনাকে মাঝে মধ্যে ডাক্তারের চেক আপে যেতে হয়, তো মাঝে মধ্যে একটু উনি বাইরে হাঁটাচলা করেন, পায়চারি করেন। তো সেই জন্য ওনাকে একতলার ঘরে রাখা হতো, যাতে ওনাকে সিঁড়িটা বেয়ে নিচে না আসতে হয়, কারণ সিঁড়ি দিয়ে ওঠানামা করতে ওনার একটু কষ্ট হতো। তো একতলার ঘরে ওর দাদু থাকতো, আর বাকিরা সবাই ওই দোতলার ঘরে থাকতো। তো দাদুকে খাবার দিয়ে আসা, দাদু দেখাশুনো করা, সমস্ত কিছুই কিন্তু ওই বাড়িতেই হতো, ওরাই করতো। তো এবারে যখন ওর কল্যাণীর মা বাবা বোন ওই মামা বাড়িতে চলে যায়, তো কথা ছিল যে রাতের বেলা ব্যাক করে আসবে, কিন্তু বিকেলবেলা ওর মা বাবা জানায় ফোন করে যে একটা ঝামেলা হয়ে গেছে এখানে, তো সেই জন্য ওদেরকে থাকতে হতে পারে, কারণ খুব বেশি রাত হলে ফেরাটা একটু প্রবলেম হয়ে যাবে। তো কল্যাণী বলে যে ঠিক আছে, তোমাদের ওইভাবে তাড়াহুড়ো করে মাঝরাতে ভোর রাতে আসার কোনো দরকার নেই। তো ওদেরই আর কি বাড়ির পাশে ওদের এক জেঠিমা থাকতো। তো বলছে যে জেঠিমাকে বলে দেওয়া হয়েছে, তো জেঠিমা খাবার দাবার দিয়ে যাবে এবং রাতে একবার দাদুকে দেখে যাবে। তো বলে যে জেঠিমাকে চাইলে জেঠিমা কিন্তু ওপরে এসে শুতে পারে। তো কল্যাণী ভাবলো যে দাদু মোটামুটি সেদিন ঠিকই ছিল, শরীরও ভালো আছে, খাওয়া দাওয়া নর্মাল করেছে। তো বলছে দেখো আমি তো পড়াশুনো করবো অনেক রাত অবধি, তো শুধুমুধু জেঠিমা এসে কী করবে, জেঠিমার বাড়িতেই থাক, যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনো দরকার পড়ে আমি জেঠিমাকে কল করে নেব। তো বললো ঠিক আছে। আর ব্যারাকপুরে ওদের যে এরিয়ায় বাড়ি, সেই জায়গাটা কিন্তু খুব ভালো একটা পাড়া, মানে সবার সাথে সবার সদ্ভাব আছে, সবাই সবাইকে চেনে। তো বললো যে ঠিক আছে, একটা রাত কোনো প্রবলেম নেই। তো সেদিনকে দাদু সন্ধেবেলা আর কি ওই জেঠিমা আসেন, কল্যাণীও নিচে নেমে দাদুর সাথে কথা টথা বলে। তো দাদু আর ও একসাথেই খাওয়া দাওয়া করে, ওই জেঠিমাই ওদের ডিনার নিয়ে এসেছিল। তো খাওয়া দাওয়া করে মোটামুটি ওই 10টার মধ্যে ওদের সমস্ত কমপ্লিট হয়ে যায়। জেঠিমাকে বলছে জেঠিমা তুমি বেকার আর রাত জেগো না, তোমারও তো বয়স হয়েছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, যদি আমার কখনো কোনো কিছু প্রয়োজন হয় আমি তোমাকে ডেকে নেবো। জেঠিমার বাড়িতেও লোক রয়েছে। তো ও দাদুকে খাইয়ে ঠাইয়ে দাদুর সাথে কিছুক্ষণ তারপরে গল্প করে 10:30 নাগাদ দাদু শুয়ে পড়ে, ও দোতলায় চলে আসে ওর ঘরে। এবার এসে কিছুক্ষণ পড়াশুনো করেছে, তো পড়াশুনো করার ফাঁকে ও কিছুক্ষণ মনে হলো যে এবার অনেকটা পিঠ ফিট ধরে গেছে পড়তে পড়তে, তো একটুখানি শুয়েছে। তো শুয়ে একটু মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করছে, তখন রাত হয়েছে প্রায় ওই 12:30 পৌনে 1 এরকম। ও ফোনটা নিয়ে ঘাঁটছে, পড়াশুনো কিছুটা করেছে, আবার ভাবছে নোটস ফোটস নিয়ে কী পড়াশুনো করবে না করবে। এমন সময় ওর মনে হলো যে ওদের বাড়ির সামনেটা একটা কিছু আওয়াজ হচ্ছে, মানে কোনো একটা গাড়ি ঘোড়া এরকম একটা কিছুর আওয়াজ হচ্ছে। এবার ওদের বাড়ির যে জায়গাটা ছিল সেটা কিন্তু মেন রোডের উপরে নয়, মেন রোড থেকে একটা গলি মতো ঢুকে গেছে সেখানে। এবার ওদের বাড়ির ওই গলিটার ওখানে
মানে খুব চওড়া রাস্তা না হলেও সেখানে কিন্তু একটা 4 চাকা গাড়ি ভালোই যেতে পারে, একটা 4 চাকা গাড়ি, তার পাশে একটা বাইক পাস করতে পারবে। তো ভেবেছে যে হয়তো কারোর বাড়িতে কোনো লোকজন এসছে বা কিছু, কোনো গাড়ি হয়তো পাস করছে, তো অতটা পাত্তা দেয়নি। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার পড়াশুনো শুরু করেছে। এবার পড়তে পড়তে মোটামুটি ওর 1:30 পৌনে 2 হয়ে গেছে। এবার ও ভাবছে যে না, এবার আজ শুয়ে পড়ি, আর ভাল লাগছে না, আবার যা করার কালকে করব। এবার এই ভাবনা চিন্তা করে ও শুয়ে পড়েছে। এবার এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওদের বাড়িতে নিচে একতলায়, মানে বারান্দার কাছে একটা এমনি গ্রিল মতো গেট রয়েছে, তারপর একটা লোহার গেট রয়েছে, এবং তারপরে আরেকটু গিয়ে আর একটা বড় গেট রয়েছে, ওটা হচ্ছে মেন গেট। ওই গেটটা দিয়ে পেরোলে রাস্তা। এবার 3টে গেটই কিন্তু লক করা, 3টে গেটই লক করা, মানে প্রথম গেটটা তো লক করাই, মাঝখানের ওইটাও তালা দেওয়া রয়েছে, এবং তারপরে একতলা থেকে দোতলা আসার দিকেও যে গেটটা রয়েছে সেটাও বন্ধ করা। তো সুপার সিকিউরড। এবার যেহেতু সেই সময় খুব একটা গরম ছিল না, ফলে ওর ঘরে কিন্তু এসি চলছিল না। ও কি করেছে, ও দরজাটাকে ভেজিয়ে রেখেছে, কিন্তু দরজাটাকে লক করেনি, কারণ বাড়িতেও ঘরে একাই রয়েছে, লক করার কোনো প্রয়োজনও নেই। নর্মাল সময় ও আর ওর বোন থাকে, তখনও লক, অর্ধেক সময় লক থাকে না ঘর। তো এরকম পড়াশুনো করে ওর ঘুমও মোটামুটি এসে গেছে, তার একটু ফোনটা নিয়ে ঘাঁটছে। এমন সময় ওর কেন জানি না মনে হলো যে ওদের রান্নাঘরের দিক থেকে, মানে দোতলায় ওদের রান্নাঘরটা ছিল, নিচেও একটা, একতলাতেও একটা ছোট রান্নাঘর ছিল, কিন্তু ওখানে অতটা রান্নাবাড়ি হতো না, যেহেতু ওপরের ঘরটাই বড়, তো ওই উপরের রান্নাঘরেই রান্নাবান্নাই হতো। তোর মনে হলো রান্নাঘরের দিকে একটা আওয়াজ হলো। এবার দেখুন, রাতের বেলা একা থাকতে থাকতে, মানে বেশ কয়েক ঘন্টা ধরেও একাই রয়েছে, তো অনেক সময় দেখবেন খুব ছোট আওয়াজও মনে হয় যেন অনেক বেশি আওয়াজ হলো, বা সারাদিন একা থাকা একরকম, কিন্তু রাতের বেলাটা কিন্তু একটু নিস্তব্ধ হয়ে যায়, চারিদিকটা খুব শান্ত হয়ে যায়। তো সেই সময় অনেক সময় হয়তো পাশের বাড়ি থেকে হয়তো কোনো আওয়াজ এলো, সেটাও মনে হয় যে নিজের ঘর থেকেই এলো, তাই তো? এবার সেটা কল্যাণীও মনে করে। ওর মনে হলো একটা আওয়াজ পেলো, কিন্তু ওর মনে হলো দূর, এখন আবার রান্নাঘরের দিক থেকে কি আওয়াজ আসবে, এরকম কোনো আওয়াজ আসতে পারে নাকি। ও ব্যাপারটাকে আর পাত্তা দেয় না। তো মোটামুটি শুয়ে, মানে ঘুমিয়েও পড়েনি, তন্দ্রাও আসেনি, কিন্তু চোখে ঘুম। এরকম একটা সময়, তখনও পুরো 2টো বাজেনি, মানে 2টো বাজতে হয়তো 5 মিনিট 6 মিনিট বাকি। ঠিক সেই সময় ওর ঘরটা থেকে বেরিয়ে, তো একটা হল স্পেস, মানে উপরে 2টো বেডরুম রয়েছে, একটা ভিতরে একটা এরকম ফ্যামিলি স্পেস মতো একটা রয়েছে। তো সেই জায়গা থেকে ওর মনে হলো যে ওইখানে ওদের না একটা টেবিল রাখা ছিল। তো সেই টেবিলের উপরে একটা মাটির উপরে ডোকরার কাজ করা একটা মোটা বড় ফ্লাওয়ার ভাস ছিল। ঠিক আছে, সেখানে বিভিন্ন ধরনের কাগজের ফুল, মানে বানিয়ে সুন্দর ডেকোরেশন করা ফুল ওখানে রাখা থাকতো। এবার বুঝতেই পারছেন, একটা বড় প্রায় 2.5 ফুটের, 2 থেকে 2.5 ফুটের উচ্চতার একটা মোটা ডোকরার কাজ করা ফ্লাওয়ার ভাস, সেটা কতটা ভারী মোটা হতে পারে। তোর মনে হলো শুয়ে শুয়ে যখন, তখন ওর মোটামুটি ঘুমটা চলে আসছে, এমন সময় একটা দুরুম করে আওয়াজ হয়, এবং ওর ঘুমটা ভেঙে যায়। আওয়াজটা এত জোরেই হয়েছে যে ওর ঘুমটা ভেঙে গেছে, এবং যে মুহূর্তে ওর ঘুমটা ভেঙে গেছে, ও না মানে পুরো আঁতকে উঠেছে। যে চারিদিকে একটা শান্ত পরিবেশ, এত গভীর রাত, ঘরে কোথাও কোনো আওয়াজ হওয়ার কোনো প্রশ্ন নেই, সেই জায়গা থেকে ওরকম ধরাম করে যে আওয়াজটা হয়েছে, ও মানে একটা ফ্লাওয়ার ভাস যদি ওভাবে মাটির জিনিস যদি ভেঙে পড়ে যায়, তার আওয়াজটা খুব স্পেসিফিক হবে। তো ও এটা মানে পুরো ধরাক করে ও খাটের উপরে উঠে বসেছে। উঠে বসেও ভাবছে ব্যাপারটা কি হলো, ফ্লাওয়ার ভাসটা পড়ে ভাঙার আওয়াজ পেলাম। এবার ও না ভাবছে যে এটা কি করে সম্ভব। এবার ও মানে প্রথমে না ও এতটাই চমকে যায় যে কিছু কয়েক সেকেন্ডের জন্য পুরো থিতু হয়েছিল, মানে ও কিছু বলছেও না, নড়ছেও না, শুধু ও চিন্তা করছে যে ব্যাপারটা হলোটা কি। তো ভাবছে যে দাদু কি তাহলে উপরে এসছে। এবার দাদুর ওখানে আসার জন্য ওখানটা লক আছে। এবার একমাত্র দাদুর কাছে ওই একতলা থেকে দোতলা আসার একটা চাবি দাদুকে দেয়া থাকে, ঠিক আছে, প্লাস দাদুর কাছে ফোন আছে, যে কোনো কারণে যদি কোনো অসুবিধে হয়, সুবিধে হয়, দাদু যাতে ফোন করে। এবং এই ফোন আর ওই যে চাবিটা কিন্তু দাদুর বালিশের তলায় রাখা থাকে। যদিও দাদু সিঁড়ি বেয়ে ওঠানামা করেন না, করার কোনো প্রয়োজনীয়তাও নেই, তবুও সেফটি পারপাস দাদুর কাছে একটা চাবি দেওয়া থাকে, যে যদি কখনো দাদুকে উপরে আসতে হয়।
তো ভাবছে যে দাদু যদি আসতো তো দাদু তো সিঁড়ি দিয়ে ডাক দিতে দিতে ওঠে, যখনই যখনই আর কি ওঠে বা ওঠার দরকার পড়ে। আর এত রাতে দাদু ফোন না করে উপরে কেন উঠলো? এবং এইটা যখন ও চিন্তা করছে, সেই চিন্তা করতে করতে ও খেয়াল করে যে ওর ঘরের ভিতরে আর কি মানে কিছু একটা টেনে টেনে নিয়ে যাওয়াটা, সরানোর কিছু ভারী কিছু সরানোর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এবারে ও বুঝতে পারে যে ঘরে কেউ একজন ঢুকেছে। সেটা একজন হোক বা দুজন হোক, ঘরে কেউ তো ঢুকেইছে। এবার না ওর প্রচন্ড ভয় লেগে যায়, মানে ও চিৎকার করবে নাকি ওর জেঠিমাকে ফোন করবে জেঠিমার বাড়িতে। এবার তারপরে ওর পরক্ষণে মনে হলো যাতে তাহলে দাদুর কি হলো, মানে যদি কোনো চোর ডাকাত ঢুকে থাকে, দাদু ওর দাদু মোটামুটি নর্মালি ঘুমার, এমনিতে উনি একটু দুর্বল প্রকৃতির ছিলেন, কিন্তু খুব যে একেবারে বেড রিডেন ছিলেন বা প্রচণ্ড অসুস্থ সেরকম কিন্তু নয়। তো ভাবছে যে দাদুর সামনে দিয়ে যদি কোনো একটা লোক আসে, তাকে তো দাদু আর ও দাদু না মানে আগে বিএসএফ জওয়ান ছিলেন, তো ফলে বুঝতেই পারছেন যে উনি খুব সাহসী একজন মানুষ যতই বয়স হয়ে যাক। তো ভাবছে তাহলে কি দাদু কি বুঝতে পারেনি যে উপরে কেউ এলো, নাকি দাদুকে কোনোভাবে অজ্ঞান ঠজ্ঞান করে এখানে উপরে ঢুকেছে। এবার ও বুঝে গেছে যে পাক্কা কোনো চোর ডাকাত ঢুকেছে ওর ঘরে। তো এবারে ও ভাবছে যে আগে কি করবে, আগে এখান থেকে ফোন করবে নাকি আগে উঠে গিয়ে দরজাটা বন্ধ করবে, কারণ ওর ঘরে যদি কেউ ঢুকে পড়ে তাহলে ওর অনেক রকমের সেফটি ইস্যুজ আসতে পারে। এই চিন্তা করতে করতে ও আস্তে করে মানে ও ভাবছে যে যে কোনো মুহূর্তে যে আর কি ওই হল ঘরে রয়েছে সে যে কোনো মুহূর্তে ওর বেডরুমেও চলে আসতে পারে। তো কি করবে, নিজেকে কি করে বাঁচাবে ও বুঝতে পারছে না। তো এই রকম অবস্থায় প্রচন্ড ভয় কাঁপতে কাঁপতে, মানে এটা সত্যি করে মানে একটা মেয়ে এভাবে এরকম একটা সিচুয়েশনে যদি তার বাড়িতে পড়ে তাহলে সত্যি সে কিন্তু কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়বে। সে বুঝতে পারবে না তার আগে কোনটা করা উচিত। তো ওর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হয়। তো ও ভাবছে যে আগে কি করবে, বাবা মাকে ফোন করবে না ওই জেঠিমাকে পাশের বাড়িতে ফোন করবে না দাদুকে ফোন করবো, কিছু বুঝতে পারছে না। তো এমন সময় ও আস্তে আস্তে খাট থেকে নামে এবং ও যেটা লিখেছে যে আমার শরীরটা যেন আর চলছে না, পুরো ভারী হয়ে গেছে, মানে আমি আমার নিজের শরীরটাকে নিয়ে একটা পা এগোতে গিয়ে যেন আমার ভারী ভারী শ্বাস পড়ছে, কারণ আমি এত ভয় পাচ্ছি, আমি আমার হার্টবিট শুনতে পাচ্ছি, এত ভয় আমার। এরকম করে ও যখন উঠে মানে দু পা এগিয়েছে, তো ও ভাবছে যে এবার মানে ও দরজাটা দেবে এবং ফোনটা করবে, প্রথমে ওই জেঠিমাকে ফোন করবে। এমন সময় পুরো পাওয়ার কাট হয়ে যায়। ওর ঘরে একটা ছোট লাইট জ্বলছিল, সেই লাইটটা বন্ধ হয়ে যায় এবং পুরো বাড়ি পুরো অন্ধকার। ভাবুন একবার সিচুয়েশনটা, এইরকম সিচুয়েশনে যদি সত্যি কথা বলতে কি আমি নিজেকেও যদি কল্পনা করি, মানে আমি আর কিছু ভাবতে পারবো না, এতটাই ভয়ঙ্কর একটা সিচুয়েশন। তার মধ্যেও পুরো বাড়িতে ওপরটায় একা আর নিচেও মানে বৃদ্ধ দাদু, মানে ও কাকে বাঁচাবো, নিজেকে বাঁচাবে না দাদুকে বাঁচাবে না ঘর বাঁচাবে না কি করবে। এইটা যখন হয়েছে তখন না ও মানে আঁতকে উঠেছে, এবং আঁতকে উঠে ওই যে একটা আঁতকে উঠলে যে একটা মুখ থেকে যে একটা হালকা হলেও আওয়াজ বেরোয়, যে একটা মানুষ কোকিয়ে ওঠে, সেইটাতেও ও মুখের উপরটা চাপা দিয়ে নেয়। এবার কারণ ও ভাবছে যে ওর এই আওয়াজটা শুনে যদি কেউ ঘরে ঢুকে পড়ে তখন ও নিজেকে মানে আত্মরক্ষা করবে কি করে। তো মুখটাকে পুরো চাপা দিয়ে দেয় নিজেরই হাত দিয়ে, এবং কোনো রকমে নিজের মানে ওই হাতড়ে হাতড়ে মানে ফট করে অন্ধকার হয়ে গেলে যদি দেখেন যে আপনার ঘরে মোটামুটি একটা আলো জ্বলছে কিন্তু হঠাৎ করে যদি সেই আলোটা বন্ধ হয়ে যায়, প্রথম কিছু মোমেন্টের জন্য কিন্তু পুরো ঘুটঘুটে কালো লাগে, কিছু দেখা যায় না, পরে একটু একটু করে অ্যাডজাস্ট হয়ে যায়। তো ওর ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়। তো ও কি করে, ও মানে আস্তে আস্তে পা টিপে টিপে ও বুঝতে পারছে যে আস্তে আস্তে মানে কেউ যে ঘরে ঢুকেছে সে ওর বাবা মায়ের যে বেডরুমটা রয়েছে সেই বেডরুমে কিন্তু অলরেডি ঢুকেছে। সেখান থেকে কিছু একটা মানে বার করার আওয়াজ পাচ্ছে, কিছু মানে যে জিনিসপত্র সরান সেটাও কিছু কিছু আওয়াজ পাচ্ছে। এবার ও ভাবছে যে আমি যদি এখন দরজাটা দিতেও যাই তাহলে একটা আওয়াজ হবে, এবার সেই আওয়াজে যদি এই ঘরে এসে মানে হামলা করে তাহলে আমি কি করব। এই কথা চিন্তা করতে করতে মানে ও তো আর এগোতে পারছে না, মানে ও যেটা লিখেছে যে খাট থেকে দরজা অবধি বেশি ডিস্টেন্স না, কিন্তু সেইটুকু ডিস্টেন্সও যেন আর যেতে পারছে না। আর প্রত্যেক মুহূর্তে ওর মনে হচ্ছে যে ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে, ও কিচ্ছু দেখতে পাচ্ছে না। তো ভাবছে যে এই মুহূর্তে যদি একটা আওয়াজ হয়
তাহলে তো ব্যাপারটা আরও খারাপ হয়ে যাবে। তো কোনো রকমে ও কী করে, দরজাটার সামনে এসে যায় এবং ওই দরজাটা যে ভেজানো অবস্থায় কিছুটা ছিল সেটাকে আলতো করেও মানে দরজাটাকে দিয়ে দেয়। এবার দরজাটাকে ভেজানো পুরো হয়ে গেছে, এবার ছিটকিনিটা তুলতে হবে। সেইটা যখন ও করতে যায়, একেই ও প্রচণ্ড এক্সাইটেড ছিল, ওর হাত কাঁপছে রীতিমতো, অন্ধকারে পুরোপুরি ভালো করে দেখতেও পাচ্ছে না। সেই জন্য কিন্তু মানে যে জিনিসটাকে অ্যাভয়েড করছিল, যে কোনো আওয়াজ হবে না, ও দরজাটা জাস্ট বন্ধ করে দেবে, সেটাই কিন্তু হয়ে যায়। দরজাটায় ছিটকিনি দিতে গিয়ে খ্যাচ করে একটা আওয়াজ হয় এবং যেই মুহূর্তে আওয়াজটা হয় ও তখন বুঝতে পেরে গেছে যে ঘরে যে আছে সেও আওয়াজটা শুনেছে, যতটা জোরে আওয়াজটা হয়েছে। ও কোনো রকমে দরজাটাকে ওরকম করে দিয়ে ও মুখটা চেপে কাঁদতে থাকে, মানে কাঁদছে কিন্তু আওয়াজটা যাতে না বেরোয়। কিন্তু ও বুঝে গেছে যে এবার তো যে ঘরে ঢুকেছে, যে চোর হোক ডাকাত হোক, যে এরকমভাবে ওদের ঘরে ট্রেসপাসিং করেছে, সে তো এবার এই ঘরে আসবে। এবার ও ভাবছে আমি কি করব। এবার ওর ঘরে একটা জানলা ছিল এবং সেই জানলাটায় কাঁচ এবং কাচের বাইরে হচ্ছে মোটা মোটা ওই আগেকার দিনের যে গ্রিলগুলো ছিল না, মানে খুব কাছাকাছি কাজ করা, সেরকম মোটা গ্রিল। ফলে ওই জানলা দিয়ে, আর দোতলার ঘর বুঝতেই পারছেন, জানলা দিয়ে যে কাউকে ডাকবে বা কিছু, কেউ তো নেই, পুরো রাতের বেলা অন্ধকার ফাঁকা জায়গা। এবার ও ভাবছে যে আমি যদি এখান থেকে চিৎকার করি তাহলে হয়তো কেউ বেরোলেও বেরোতে পারে, কারণ ওদের এরিয়াটায় পাড়াটা যেখানে, সেখানে মোটামুটি ভালোই বাড়িঘর আছে। তো সেই সময় ওর যে ঘরের যে জানলাটা, সেই জানলাটা ছিল একটা অন্য বাড়ির দিকে। আবার সেই বাড়িতে কেউ থাকতো না, মানে ওই বাড়িটার যারা মালিক তারা অন্য কোথাও শিফট করে গেছিল। তো তারা আসতো মাঝে মধ্যে, মানে ওদের বাড়ির জানলাটা একদম যে বাড়ির মুখোমুখি, সেই বাড়িটাতেই কেউ থাকে না। এবার ও ভাবছে যে আমাকে যা করার এক্ষুনি করতে হবে। এবার কি করবে, তো ও না ভাবছে যে আমি চিৎকার করি। তো ও জানলাটাকে, মানে কাঁচটাকে একটু সরিয়ে গ্রিলের কাছে গিয়ে যখন ও ভাবছে যে এবার এভাবে চিৎকার করা শুরু করবে, ঠিক সেই মুহূর্তে ও দেখে, মানে একটু তখন ও চোখটা কিছুটা হলেও অ্যাকাস্টাম হয়ে গেছে। ও দেখছে যে দূরে লাইট পোস্টে আলো জ্বলছে। আর অন্যান্য বাড়ির সব, অত রাতের বেলা বুঝতেই পারছেন লাইট টাইট সব বন্ধ হয়ে যাবে, কিন্তু ও খেয়াল করছে যে ওদের বাড়ির ঠিক নিচে, মানে কল্যাণীদের বাড়ির নিচে ওখানে একটা বাইক দাঁড়িয়ে রয়েছে এবং সেই বাইকটা কিন্তু ওদেরও না, এবং ওদের ঠিক অপোজিটে যাদের বাড়ি তাদেরও কারোর ওরকম বাইক নেই। তো ও বুঝতে পারছে যে ওদের ঘরে চুরি করতে এসছে, বাইকটা হয়তো তারই, সে হয়তো লুট করে বাইক নিয়ে বেরিয়ে যাবে, এরকম একটা হয়তো প্ল্যান আছে। এবার ও আরও ভয় পেয়ে যায়। ও ভাবছে যে আমি যদি এই মুহূর্তে চিৎকার করি আর সেটা শুনে, মানে হয়তো ওর নিচে হয়তো ওর আরও কোনো সাগরেদ অপেক্ষা করছে যে এরা চুরি করে ঘরে নিয়ে আসবো, ও ভাবছে যে আমি যদি এখানে চিৎকার করা শুরু করি আর সেটা যদি বলে দেয়, তারপরে যদি দরজা ভেঙে এই ঘরে চলে আসে, তখন আমি কি করব। তো ও না, মানে তখন চিৎকার করবে ভেবেও ও আর চিৎকারটা করলো না, কারণ ও জানে যে একবার দুবার চিৎকার করলেই যে লোকজন চলে আসবে তাও নয়, কারণ অনেক রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়েছে। আর মেনলি ওদের যে জানলাটা যে বাড়ির দিকে মুখ করা, সেখানে কেউই থাকে না। ফলে ও চিৎকার করলেই যে লোকজন ছুটে চলে আসবে ঘর থেকে, সেটারও কিন্তু খুব একটা পসিবিলিটি নেই। তো ও ভাবলো যে না, এরকম কিছু করা যাবে না। এবার তো ও বারবার মানে দেখছে যে ফোনে কোনো টাওয়ার আছে কিনা, বারবার ও এমার্জেন্সি নাম্বার প্রেস করছে, কিন্তু অদ্ভুতভাবে কিছুই হচ্ছে না। তো ও তখন না মানে কি করবে কিছু বুঝতে পারছে না, এত ওর ভয় লাগছে, ও কোনো লজিক্যাল চিন্তা ভাবনা করতে পারছে না। কিন্তু তারপরে ও ভাবছে যে আচ্ছা, হতে পারে যে এরা হয়তো চুরি করবে বলে হয়তো ঘরের মেন সুইচটা অফ করে রেখেছে, সেই জন্য হয়তো ঘরে লাইটটা চলে গেছে। কিন্তু তাতে ফোন কি করে ডেড হয়ে যেতে পারে? ফোন তো ডেড হওয়ার কোনো মানে নেই। তাহলে কি ওরা অন্য কোনো টেকনোলজির মাধ্যমে এটা করছে, যাতে কেউ বুঝতে পেরেও কোনো কোনো প্রশাসনে খবর না দিতে পারে, কোনো আত্মীয় স্বজনকে বলতে না পারে? ও কিন্তু কিছুই জানে না। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে ও বুঝতে পারছে যে ঘরের ভিতরে কিছু একটা চলছে, মানে লুটফুট করছে বা আলমারি খুলছে, এটাও সব শুনতে পাচ্ছে। এবার এমতাবস্থায় ও তখন কি করেছে, ওর ঘরে একটা টেবিল ছিল, একটা চেয়ার ছিল। ও কি করেছে, আস্তে 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 করে, মানে বেশি আওয়াজ করছে না, তো দরজার সামনে ও টেবিলটাকে এনে রাখে খুব আস্তে আস্তে।
এবং টেবিলের উপরেও চেয়ারটাকে রেখে দেয়, যে কোনোভাবে যদি এবার মানে এই ঘরে আসার চেষ্টা করে তাহলে সে দরজাটাকে তো প্রথমে ভাঙতে পারবে না, আর যদি কোনোভাবে দরজাটা ভেঙেও যায় ওই টেবিল আর চেয়ারটা দিয়ে যেন ও তাদেরকে রুখতে পারে। মানে এই সময়টা কল্যাণী যেটা ইমেলে লিখেছে, যে ওর মনের ভিতরে না মানে তখন প্রচণ্ড একটা মানে উথাল পাথাল চলছে, যে আমি বাঁচবো তো, আমি নিজেকে রক্ষা করতে পারবো তো। বাবা মায়ের ঘর থেকে হয়তো জিনিসপত্র, আলমারি থেকে টাকা পয়সা ছিল, কিছু ছোটোখাটো গয়না ছিল, ভাবছে যে এগুলো তো নিচ্ছে, কিন্তু এরপর ওরা আমার ঘরে আসবে না তো। তারপরে ও ভাবছে যাচ্ছে দাদুর কি হলো, দাদুকে কি ওরা কোনোভাবে কি আঘাত ঠাঘাত করেছে না কি। ওর মনের মধ্যে তখন প্রচুর প্রশ্ন, কিন্তু কিছু করতে পারছে না, এবং বারবার কিন্তু ও মানে ফোনে ট্রাই করে যাচ্ছে, কিন্তু কোনো নাম্বারই লাগছে না। দেখবেন মানুষ যখন খুব বিপদে পড়ে, প্রচণ্ড বিপদে, তার হয়তো মানে আর কোথাও যাওয়ার জায়গা নেই, দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, তখন কিন্তু মানুষের মধ্যে থেকে না একটা লড়াকু, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু একজন করে একটা ফাইটার থাকে, যে কিন্তু শেষ বিন্দু অবধি ফাইট করে যায়। এবং একটা মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় তার মধ্যে থেকে কিন্তু সেই ফাইটারটা বেরিয়ে আসে। এবার দেখুন সেই ফাইটার আমি যাকে বলছি সেটা কিন্তু সব অনেক রকম হতে পারে। হয়তো যুদ্ধক্ষেত্রে মানুষ প্রচণ্ড নিজের হয়তো জানে যে আমি তার সাথে পারবো না, তবুও সে তার শরীরের সমস্ত জোর দিয়ে লড়াই করে, সমস্ত বুদ্ধি দিয়ে যুদ্ধ জয় করার চেষ্টা করে। আবার এটার কিন্তু একটা স্পিরিচুয়াল দিকও আছে। সেটা কীরকম, দেখবেন যখন আমরা দেখি যে আমরা অনেক কিছু করছি কিন্তু তার ফল পাচ্ছি না বা সেটা কিছু হচ্ছে না, তখন কিন্তু আমরা ভগবানের শরণাপন্ন হই এবং আমরা ভাবি যে তুমি বাকিটা দেখে নিও, তুমি যা করার এবার করো, আমি তো এত কিছু করার চেষ্টা করলাম, আমি তো পারলাম না, এবার আমি তোমার চরণে দিয়ে দিলাম। এটাও কিন্তু অনেক সময় হয়। আচ্ছা, এবার এইখানে একটা ছোট্ট ঘটনা বলি। সেটা হচ্ছে যে কল্যাণী তখন সেকেন্ড ইয়ার কলেজে। এবার কলেজে অনেক রকমের ছেলে মেয়ে একসাথে পড়াশুনো করে, তো সেখানে প্রচুর গল্প আড্ডাও হয় পড়াশুনোর সাথে সাথে। তো ওদের একবার মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে বেশ কিছু ছেলে মেয়ে একসাথে একটা মানে ওদেরই কলেজের একটা ইভেন্ট ছিল, তো সেখানে গল্প করছে। এবার গল্প করতে করতে কল্যাণীর সাথে ওদেরই কলেজে একটা থার্ড ইয়ারে পড়া একটা ছেলের বেশ পরিচয় হয়, এবং ওদের কলেজে সেই ছেলেটা কিন্তু মানে শুধুমাত্র পড়াশোনায় ভালো বলেই ফেমাস ছিল তা নয়, ছেলেটা খুব ভালো নাকি হাত দেখতে পারত। ছেলেটার নাকি বাড়িতে কে অ্যাস্ট্রোলজার, এবং তার থেকেও এগুলো শিখেছে এবং ও এটা বলতো। এবার যা হয় কলেজ লাইফে যদি কেউ শোনে যে তাদের মধ্যেই কেউ একজন ভালো অ্যাস্ট্রোলজার আছে, তো সবারই একটু ইন্টারেস্ট হয় যে আমার হাতটা একটু দেখে দে বা আমার একটু হাতটা একটু দেখে দাও, এরকম রিকোয়েস্ট তো আসতেই থাকে। তো ও যখন ওইখানে গিয়ে ওর সেই কলেজের যে সিনিয়র যে দাদা ছিল তার সাথে যখন কথা হয়, তো সেখানে ও জানতে পারলো যে এরকম সেই ছেলেটা হাত দেখতে জানে। তো কল্যাণী একটু আউট অফ কিউরিয়াসিটি ও ছেলেটাকে বলে যে দাদা আমার একটু হাতটা দেখে দাও না, তোকে বলেছে। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই ছেলেটি ওর হাত দেখে এবং হাত দেখার পরে ওকে কিছু সেরকম বলে না। তো তখন দেখছে যে কি ব্যাপার, ছেলেটা আমার হাতটা বেশ অনেকক্ষণ দেখলো অথচ আমার কিছুই বললো না, এটা আবার কীরকম কথা। তো ও ছেলেটাকে বলেছে দাদা তুমি আমার হাতটা দেখলে কিছু বললে না তো। তো তখন বলছে ঠিক আছে তোকে পরে বলবো, তোকে তো সেরকম কিছু বলার নেই, একটা জিনিসই বলার আছে তোকে পরে বলবো, এরকম করে বলেছে। তো পাশে আর একজনের হাত দেখতে বলেছে, তাকে হাত দেখে বেশ কিছু কথা বললো। তো কল্যাণী ভাবছে যে আমাকে কিছু বললো না অথচ আমার হাতটা সব থেকে বেশি সময় ধরে দেখলো, বাকিদেরকে কত কিছু বলছে। এবার ওদের কলেজের ওই সিনিয়র দাদা যে ভালো হাত দেখে সেটা কিন্তু ওখানে অনেকেই বলছিল। তো ভাবছে যে কি হলো তাহলে আমাকে কেন কিছু বললো না। তো ওদের কলেজের অনুষ্ঠানটা শেষে যখন মানে কল্যাণী তো তকে তকে ছিল যে দাদাটাকে ধরবে, যে আমার হাতটা দেখলে কিছু বললে না বললে পরে তোকে বলবো। তো ওই ইভেন্টটার শেষে কল্যাণী ছেলেটাকে ধরেছে, দাদা তুমি বললে না তো, তুমি বললে পরে বলবে, তুমি চলে যাচ্ছ, তুমি আমাকে বললে না। তো তখন ওই ছেলেটা কল্যাণীকে নাকি বলে যে হ্যাঁ আমি তোকে বলতাম, আজকে তো অনেক হুড়ভিড় গেল, আমি তোকে কাল পরশু নাগাদ বলতাম। তখন বলছে কি এমন কথা বলবে। তো তখন বলছে যে দেখ তুই এটা বিশ্বাস করবি কিনা আমি জানি না, তবে আমি যেটুকু তোর হাতে দেখলাম তোর কিন্তু একটা বিশাল বড় বিপদ হতে পারে, মানে তোর একটা বিপদ আছে,
এবং সেই বিপদের মোটামুটি বলছে যে কবে বিপদ আছে, মানে দেখুন কলেজের মধ্যে ধরুন কেউ একজন হাত দেখে, এবার সেই সময় ওদের অল্প বয়স, তো অনেকেই ব্যাপারটা কিন্তু সিরিয়াসলি নেয় না। এবং যেটাও লিখেছে ইমেলে যে ও কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি ওই ছেলেটাকে প্রথমে সিরিয়াসলি নেয়নি, যে আদৌ ও হাত দেখতে পারে কি পারে না, তার মধ্যে আমার হাতটা দেখলো, কিছু বললো না, আমি যে জিজ্ঞেস করছি তারপরে বলছে। তো এই ছেলেটা বলে যে তোর জীবনে কিন্তু মানে এখন যে সময়টার মধ্য দিয়ে তুই যাচ্ছিস এর মধ্যে যে কোনো দিন কিন্তু তোর জীবনে একটা বিশাল বিপদ আসতে পারে, কিন্তু তুই যদি ঠাকুরকে বিশ্বাস করিস, তুই যদি ঠাকুরকে মানে মনে মনে তার উপরে তুই ভরসা করি, তার উপরে যদি তোর শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে কিন্তু তোর এই বিপদ কেটে যাবে, কিন্তু তুই কটা দিন একটু সাবধানে থাকবি, এইটা বলে। আর ওকে বলে যে বাকি তোর সব কিছু ঠিকঠাকই আছে। এবার এই পার্টিকুলার যে কথাটা বলে তাতে কিন্তু কল্যাণীর একটু খারাপ লাগে এবং ও একটু টেনসড হয়ে পড়ে। কিন্তু ওই যে বললাম যে কলেজে তখন ও সেকেন্ড ইয়ার, যে ছেলেটা বলছে সে থার্ড ইয়ারে পড়ে, তো ও না ব্যাপারটাকে অতটা সে সময় সিরিয়াসলি অ্যাটলিস্ট ওর সামনে দেখাতে চায়নি। তো ও বলছে সে ঠিক আছে, কিন্তু তুমি আমার চাকরি বাকরি, আমি চাকরি পাবো কি না, পেলে কীরকম চাকরি পাবো সেসব নিয়ে কিছু বললে না তো, আমার কবে বিয়ে হবে, মানে একটু ইয়ার্কি করে বলেছে যে আমার বিয়ে থা, আমার বর কেমন হবে। তো তখন না ছেলেটা হেসে বলছে যে তোর বর খুব ভালো হবে, চিন্তা করিস না, তোর বর খুব ভালো হবে, তোর বিয়ের ভাগ্যও খুব ভালো। আর বলছে হ্যাঁ তুই চাকরি পাবি, তুই ঠিকঠাকই চাকরি পাবি, বলে ছেলেটা চলে যায়। এবার দেখুন মানুষ হয়তো অনেকের সামনে নিজের টেনশনটা বা কিছু একটা নিয়ে যদি মানুষ চিন্তা করে সেটা হয়তো অতটা বোঝাতে দেয় না, কিন্তু মনে মনে একটা তো থাকে যে এরকম একটা বলল আমাকে। এবার কল্যাণী মানে ঠাকুর দেবতা মানতো, বিশ্বাস করতো, ঠাকুরের বিভিন্ন পুজোয় অঞ্জলি দেওয়া সবই ও করতো, কিন্তু মানে সেই যে একটা মানে ভগবানের প্রতি বিশাল টান বলুন বা খুব বেশি শ্রদ্ধা ভক্তি, খুব বেশি পুজো আর্চা, সেটা ওই সময় ওর অতটা ছিল না। এবার ঠিক এই ঘটনার দুদিন পরের কথা বলছি। এই ঘটনার মানে 2-3 দিন পরে হঠাৎই ওদের কলেজের কিছু মেয়ে বান্ধবীরা, তো ওরা একটা কিছু মানে পরীক্ষা টরীক্ষা আসবে এরকম একটা কিছু ইস্যু নিয়ে ওরা কথা বলে, এবং কথা বলতে বলতে ওরা বলে যে চল তাহলে আমরা একদিন নৈহাটি যাই, নৈহাটি গিয়ে বড় মাকে দর্শন করে আসি। তো নৈহাটি গিয়ে বড় মায়ের দর্শন করবে, বড় মায়ের মন্দিরে পুজো দেবে। এবার এখন তো ওখানে মায়ের মূর্তি স্থাপন হয়ে গেছে, এবার আমি যখনকার কথা বলছি তখন কিন্তু মূর্তি স্থাপন ছিল না, মানে যেভাবে আগে পুজো হতো আমি সেই মন্দিরের কথাই বলছি। তো ওরা সবাই মিলে ঠিক করলো যে বড় মায়ের মন্দিরে যাবে। এবার এই কথাটা শোনার পর থেকে কিন্তু কল্যাণী পুরোপুরি বিশ্বাস না করলেও ওর মনের মধ্যে না কোথাও একটা খুব খচখচানি ছিল, কোথাও একটা খচখচ করছে এবং ও না কাউকে বলতে পারছে না। এবার ওখানে ওই ছেলেটি যার যার হাত দেখেছিল তার সবাইকে সবার সামনে বলে দিয়েছে। এবার একমাত্র কল্যাণীকে যেটা বলেছে সেটা আলাদা করে বলেছে, ও আলাদা করে ধরে জিজ্ঞেস করেছে, ফলে ও না যেচে পড়ে কাউকে বলতে পারছে না যে আমাকে এই বলেছে। তো ও তখন বলল যে আমিও যাব। তো বললো ঠিক আছে চ। এরপরে ও সেটাই ছিল ওর প্রথমবার মানে বড় মায়ের কাছে যাওয়া। তো গেছে, গিয়ে ও বড় মায়ের মন্দিরে পুজো দিয়েছে এবং ওখানে পুজো দেওয়ার পরে ও না মানে বলে না যে মায়ের কাছে কোনো কিছু লুকোনো যায় না, তো ও বড় মায়ের মন্দিরে গিয়ে মনে মনে আর কি ও বলেছে যে আমাকে এরকম বলল ওই দাদাটা যে আমার একটা খুব বড় ফাড়া আছে, আমার একটা বিশাল বড় ক্ষতি হতে পারে, তুমি কিন্তু সব কাটিয়ে দিও, আমার মাঝে মধ্যে এটা ভাবলে না খুব ভয় করে, একদম মানে নিজের মনের মতো করে মাকে বলেছে। এবং এইটার পরে এবার ও না বাড়িতে কিন্তু এই বিষয়ে কিছু বলেনি, কারণ ও বাড়িতে ভেবেছে যে আমি যদি ওর বাড়িতে ওর বাবা মা কেউ এই সময় তো হাত দেখা এই বিষয়ে অতটা মানে পছন্দ করতো না। তো তবু ওর মনের মধ্যে এত খচখচানি মানে যত দিন যাচ্ছে ওর বাড়ছে, এবং ও বড় মায়ের ওখানে গিয়ে বলার পরে মন্দিরে গিয়ে যখন যেদিন ও গেছিল সেদিন মায়ের মন্দিরে পুজো দিয়ে ওর বেশ একটা পজিটিভিটি আসে, এবং ও কথায় কথায় তার 2-1 দিনের মধ্যে ওর নিজের মাকে আর কি ও বলে যে জানো তো মা, আমাদের কলেজে অতটা ডিটেলে বলেনি যে একজন খুব ভালো হাত দেখে, তো সে জানো তো মা আমাকে এরকম বলেছে। তোর মা তো শুনে খুব অবাক হয়ে গেছে যে হঠাৎ করে এরকম মেয়েকে বলেছে। তোর মা বলেছে যে না না কিচ্ছু হবে না, তুই ভয় পাস না, সব মানে ভয় পেলে তো মানুষের মানে পুরো
মানুষের একটা যে স্পাইন সেটাই চলে যায়, এখনো ভয় পাবি না, সব ঠিক হবে। তোর মা বলেছে রাস্তাঘাটে ঠিকঠাক মতো চলাফেরা করবি, ঠিকঠাক করে উল্টোপাল্টা কিছু খাবি না, এরকম যা মায়েরা যেভাবে আর কি গাইড করে সেরকমভাবেই করে দেয়। এবং একদিন কি করেছে, ওই যেদিন আর কি ওই কথাটা ওর নিজের মাকে বলে, ওর মা সন্ধে দিয়ে তার মানে প্রদীপের আরতির যে তাপটা সেটা ওর কপালে ছুঁয়ে দেয়। তো এভাবে সব কিছু হয়ে গেল। এবার আজকে যে দিনটা, মানে যে দিনটা এখন এসেছে, যে ও এরকম একটা সিচুয়েশনে বাড়িতে একা পড়ে গেছে, সেটা কিন্তু এই এই যে বড় মায়ের মন্দিরেও গেছিল ঠিক তার 3 সপ্তাহের মাথার এই ঘটনাটা। এবার ওখানে ওভাবে যখন ও ঘরের মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে ওর ঘরে দরজা মানে এবার ভাঙার চেষ্টা করতে পারে বা ওর ঘরে ঢুকতে পারে জোর করে, তো সেটা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তো এই সময়টা না ওর এইসব কথাগুলো মনে পড়ছে, যে ওই ছেলেটা ওকে এরকম বলেছিল বা কিছু। তো ও না তখন মানে ঝরঝর করে কাঁদছে, এবং সেই মুহূর্তে ওর বাবা মায়ের সাথে ওর কথা বলতে খুব ইচ্ছে করছে, যে বাবা মাকে যদি একবার এই সিচুয়েশনটা জানাতে পারতো, তাহলে ওর বাবা মাই হয়তো পুলিশকে ফোন করে দিত বা কিছু একটা হতো। তো মানে ও ঝরঝর করে শুধু কাঁদছে, এবং কাঁদছে তাও মুখটা চাপা দিই, যাতে ওই কান্নার আওয়াজটুকুও না বেরোয়। কারণ ছিটকিনি দিতে গিয়ে অলরেডি আওয়াজ হয়েছে। এবার ও ভাবছে যে হয়তো যারা ওখানে চুরি করতে ওদের ঘরে ঢুকেছে তারা হয়তো সেই কাজে ব্যস্ত, হয়তো শুনতে পায়নি, কিন্তু ভাবছে যে ওরা একবার এই ঘরে তো ঢু মারার চেষ্টা করবেই। এবং তখন যখন বুঝতে পারবে যে ঘরটা ভিতর থেকে লক, তখন ওরা কি করবে? তখন ওরা চলে যাবে, নাকি ঘরে তার দরজাটা ভেঙে ঢোকার চেষ্টা করবে, সেটাও বুঝতে পারছে না। তো কাঁদছে, কাঁদতে কাঁদতে ও নিজের মাকে ডাকছে, যে মা তুমি কোথায়, বাবা তুমি কোথায়, এরকম করে বলছে। আর বড় মাকে ডাকছে, যে বড় মা আমি সেদিন তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে রক্ষা করো, আর এরকমভাবে আমাদের ঘর থেকে সে জিনিসপত্র চুরি করছে। মানে ওরা যা হয় আর কি, একটা মধ্যবিত্ত পরিবারে সমস্ত কিছুই মানুষকে খুব কষ্ট করে করতে হয়। তো ভাবছে যে আমাদের ঘরে যেটুকু যা জিনিস আছে সেটুকুও চুরি হয়ে যাচ্ছে, এটা তো খুব খারাপ হচ্ছে। আমি ঘরে আছি কিন্তু আমি বাধা দিতে পারছি, আমি কিচ্ছু করতে পারছি না, আমার নিজের খুব ভয় লাগছে। তুমি আমাকে একটু শক্তি দাও, তুমি নয় আমায় মনের জোর দাও যে আমি ওই চোরগুলো যারা ঢুকেছে তার সাথে মোকাবিলা করতে পারি, আর না হলে তুমি এমন কিছু করো যে চোরগুলো কোনো কিছু না নিয়ে যেন ভালোই ভালো বেরিয়ে যায় ঘর থেকে। এরকম আর কি ও বলছে বলছে আর প্রচণ্ড কাঁদছে। কিন্তু ওই যে বললাম যে ওর একটা সময় এত ওর কাঁদছে যে ও মুখে বালিশ চাপা দিয়ে কাঁদতে হচ্ছে ওকে, যাতে ওই কান্নার আওয়াজটা না আসে। সত্যি এই সিচুয়েশনটা কিন্তু ভীষণ ভীষণ রকমের করুণ এবং ভীষণ ভয়েরও। এরকমভাবে যখন মানে আর কি ঘটনাটা ঘটছে, তো সেই মুহূর্তে কিছুক্ষণ মানে এর কিছুক্ষণের মধ্যেই ও বুঝতে পারে যে ওর দরজার বাইরে এবার কেউ দাঁড়িয়ে রয়েছে, মানে জিনিসপত্র বা কারোর হাঁটা চলার যে জুতোর আওয়াজ সেটাও পাচ্ছে। এবার ও মানে আরো ভয় পেয়ে গেছে, এবার কি হবে, কি হবে, ও কিছু বুঝতে পারছে না এবার কি করবে। তো প্রথমে একটা থাপ করে দরজায় খুব সম্ভব কোনো ঘুষি বা লাথি মারার আওয়াজ পেয়েছে, দরজাটা মানে খুলতে চাইছে যে আর কি বাইরে রয়েছে দরজা, একটা জোরে ধাক্কা মেরেছে। এবার যেহেতু দরজার পিছনে ও টেবিল আর টেবিলের উপরে চেয়ারটাকে রেখেছিল, স্বাভাবিকভাবেই দরজাটাকে যদি ধাক্কা মারে, উল্টো সেই ধাক্কার একটা এফেক্ট গিয়ে টেবিল চেয়ারের উপরেও পড়বে, স্বাভাবিক। সেটাই হয়েছে। এবার তো বুঝতে পারছে না কি করবে। এবার একটা ছিটকিনি, সেই ছিটকিনিটার ওখানে মানে কতটাই বা তার জোর থাকতে পারে। হতেই পারে যে কিছুক্ষণ পরে ও যদি বেশি ধাক্কাধাক্কি করে দরজাটা, তাহলে ও মানে ওই ছিটকিনিটা খুলে বেরিয়ে যাবে, আর ছিটকিনি একবার খুলে বেরিয়ে গেলে দরজাটাতে জোরে ধাক্কা মারলে টেবিল চেয়ারও পড়ে যাবে। এবার ও ভাবছে আমি কি করব। হুম এবার ওই যে আমি আপনাদেরকে বললাম যে ভগবান মানে স্পিরিচুয়াল দিক থেকে যদি আমি ভাবি, যে একটা মানুষ যদি একদম দেয়ালে পিঠ থেকে যায় এবং মানুষ যদি পুরোপুরি ভগবানের উপরে ছেড়ে দেয়, এবং বড় মা আপনারা সকলেই জানেন বড় মা সকলের মনোবাঞ্ছা পূরণ করে, তিনি অত্যন্ত জাগ্রত। তো ও ভাবছে না, ওরা তখন এটাও বুঝতে পারছে যে ওর আর কিছু করার নেই। এবার এরা বুঝতে পেরে গেছে, এবং যারা চুরি করতে ঢুকেছে তারা ওই ঘর থেকে যা জিনিসপত্র নিয়েছে এবার এই ঘরে আসার চেষ্টা করছে। এবার ও জানে যে ওদের হাতে, ও যদি ও খালি হাতে, ওর কাছে কিচ্ছু নেই, ওর পক্ষে চোরেদের মোকাবিলা করা সম্ভব নয়, তাই তো? তো তাও ও ভাবে যে না, যদি দরজাটা ভেঙে ঢোকে তাহলে আমাকে কিছু না কিছুভাবে এটা প্রতিরোধ করতে হবে। তো ও প্রথমে কি করে, ও যেটা লিখেছে যে ওর ওই ঘরে বেশ কিছু জামা কাপড় ছিল। তো ও
3-4টে মানে একটা তোমার টপ পরে, ওর যা ড্রেস পরেছিল তার উপরেই একটা টপ পরে, তার উপরে আরেকটা ও মানে কুর্তি পরে, তার উপরে আরেকটা ও ড্রেস পরে, এরকম করে 4-5টা ড্রেসও পরে নেয়। এবার এটা কেন পড়েছিল সেটাও ও যেটা লিখেছে, ও ভাবছে যে এবার আমি মারপিট করব, যে আসবে আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট। তো মারপিট করবো, তাই এবার যাতে ও ধাক্কা ধাক্কা খেয়ে যাতে ও বেশি না লাগে, তো ওড়না দিয়ে পুরো মাথা কান পুরো পেঁচিয়ে নেয়, এরকম করে। এবং ও ওর ঘরে যত ভারী ভারী মোটা বই ছিল সেই বইগুলোকে একত্রিত করে। এবং ও কী করে, যে চেয়ার যে ছিল সেই চেয়ারটাকে ওই টেবিলের উপর থেকে আলতো করে নামিয়ে নেয়। এবারে প্রথমে একটা দুটো করে কিছুক্ষণ পর পরে ধাক্কা আসছে ওর ঘরের দরজাটায়। এর কিছুক্ষণ পর থেকে কন্টিনিউয়াস ওর দরজায় কিন্তু ঘুষি লাথির আওয়াজও শুনতে পায়। মানে যে বা যারা আছে, যারা আর কি চুরি করছে, তারাই ঘরে এবার ঢোকার জন্য একদম মানে মুখিয়ে রয়েছে। এবার ও মানে আর মানে কিছু আর পারছে না। এবার ও মানে নিজের ইমোশনকে আর কন্ট্রোল করতে পারছে না। তো তখন ও কি করবে, ও এরপরে ও যেটা করেছিল না, সেটা ও নিজেও কিন্তু আজ অব্দি জানে না যে ও কেন করেছিল, কি করে করেছিল, বা ওকে কে আদৌ বলেছিল কাজটা করতে, এবং সেই মুহূর্তে ওর মাথাতেই বা এরকম একটা কাজ করার কথা এলো কি করে। ও বিশ্বাস করে যে সেটা হয়তো মাই ওর মনে বা ওর মুখ দিয়ে কাজটা করিয়েছিল। ও তখন কি করে, ও বুঝতে পারছে এবার যে এবার কিন্তু যদি আর 2-4 বার ধাক্কা মারে ও ছিটকিনি খুলে বেরিয়ে চলে যাবে। ও তখন মানে প্রচণ্ড জোরে চিৎকার করে যে, কে রে, ঘরে এসছিস, তুই দরজা ভাঙবি? আমি বড় মায়ের নাম করে বলছি, ভালো চাস তো ওই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, যা নিয়েছিস জিনিসপত্র নিয়ে বেরিয়ে যা। যদি এখনও না না তোরা বেরোস, এবার কিন্তু তোদের সর্বনাশ কেউ আটকাতে পারবে না। তুই দরজা ভাঙবি, দেখি তোর কত গায়ে জোর আছে তোদের, যে তোরা দরজা ভেঙে এই ঘরে ঢুকিস। বড় মায়ের নাম করে বলছি, বেরিয়ে যা, সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি, তোরা বেরিয়ে যা, নলে কিন্তু তোদের প্রচণ্ড বিপদ হবে। এবং এমন বিপদ হবে, সেটা কিন্তু শুধু তোরা না, তোদের গোটা পরিবার কিন্তু তার জন্য শাস্তি ভোগ করতে হবে। এই বাড়ি থেকে তোরা এক্ষুনি বেরিয়ে যা। এই বলে ও প্রচণ্ড জোরে ওই দরজার পিছন থেকেও বলতে থাকে যে তোরা যদি দরজা ভেঙে একবারই ঘরে ঢুকেছিস, তোদের সর্বনাশ অনিবার্য, তোদেরকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। তাই বড় মায়ের নাম করে বলছি, তোরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, যা জিনিস লুট করেছিস রেখে বেরিয়ে যা, নালে কিন্তু তোদের প্রাণ থাকবে না। মানে ও বলছে যে আমি আমি জানি না আমার ভিতরে এতটা অ্যাগ্রেশন কোথা থেকে এলো। আমি চিৎকার করে করে বলছি, আমি মানে এবার মনে হচ্ছে না আমি নিজেই এবার কিছু করে দেবো, আর যদি আসে আমি একদম কিছু না পারি নিজের আত্মরক্ষার জন্য, অ্যাটলিস্ট আমি ওই চেয়ারটা ধরে ওদেরকে ছুঁড়ে মেরে দেবো। মনে হচ্ছে আমি টেবিল তুলে ফেলবো। বলছে যে আমার গায়ে তখন এত জোর, আমি এক হাতে মানে খাট সরিয়ে ফেলতে পারছি, এরকম একটা অবস্থা। বলছে আমি জানি না আমার গায়ে কি করে জোরটা এলো। তো এরকম করে যখন মানে অনেকক্ষণ ধরে এরকম যখন ও বারবার বলছে, তো কিছুক্ষণ পরে বুঝতে পারছে যে ওই দরজায় যে লাথি বা দরজায় যে ঘুষি পড়ছিল সেটা যেন কমে গেল। মানে তখন যখন বারবার বারবার করে করছিল সেটা অনেকটা কমে গেছে, 1-2 বার করে করছে। তো এরপরে না দেখছে যে পুরো স্তব্ধ, কিচ্ছু হচ্ছে না আওয়াজ, কিন্তু দূর থেকে মানে ওদের এই হলঘর থেকে ওর বাবা মায়ের যে ঘরটা, সেই ঘর থেকে কিন্তু আওয়াজ আসছে, জিনিসপত্র ছড়ানো বা কিছু। তো এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে মানে আরো অদ্ভুত বিষয়। মানে ভাবুন, ভগবান যদি কারোর সাথে থাকে না, তার ক্ষতি করার মানে সাধ্যি কিন্তু সত্যি পৃথিবীতে কারো নেই। তার আর একটা উদাহরণ দিই, যেই মেয়েটা এত ভয় পাচ্ছিল, যেই মেয়েটা মুখ চাপা দিয়ে কান্নাকাটি করছিল, যেই মেয়েটা মানে আলো বন্ধ হয়ে যাওয়াতে মানে ঘাবড়ে গেছিল, সে কি করবে কিছু বুঝতে পারছিল না, সেই মেয়ে কিন্তু নিজে এবার নিজে দরজাটা খোলে। এবং দরজাটা খুলে ও বলছে আমি জানি না আমার গায়ে কি করে এত জোর এলো, আমি দরজাটা খুললাম এবং আমি এক হাতে টেবিলটা আর এক হাতে চেয়ার, এবং দুটোই কিন্তু কাঠের টেবিল, কাঠের চেয়ার, বুঝতেই পারছেন তার ওয়েট কত হতে পারে। বলছে আমি জানি না আমার গায়ে কি করে এত জোর এলো, আমি ঘরের দরজাটা খুলে আমি যখন ঘর থেকে বেরোচ্ছি, আমি এক হাতে ওরকম কাঠের চেয়ার আর এক হাতে আমি কাঠের টেবিল নিয়ে বেরিয়েছি, যে সামনে যদি দেখেছি আমি একদম ছুঁড়ে মেরে দেবো, মানে তার গায়ে আমি চেয়ার ছুঁড়বো বা টেবিল ছুঁড়বো, এরকম করে ছুঁড়ে মারবো আমি। তো যখন উঠেছে মানে ও যখন বেরিয়েছে,
ও কিন্তু ঘরের মধ্যে আর কাউকে দেখতে পাচ্ছে না, অন্ধকার। এবার ও ও মানে জয় মা জয় মা এরকম করে বলে বলে মানে হুঙ্কার দিচ্ছে, এবং ও বুঝতে পারছে যে এবার মানে এতক্ষণ তো ও ভয় পাচ্ছিল, এবার ওই জয় মা করে বারবার যখন হুঙ্কার দিচ্ছে, ও বুঝতে পারছে এবার ওর ঘরে যে চোর ঢুকেছে, এক বা একাধিক যেই যতজনই হোক, তারা এবার ভয় পাচ্ছে। এবং ও বুঝতে পারছে যে ওর বাবা মায়ের যে ঘরটা, সেই ঘরের ওখানেই খুব সম্ভব লুকিয়ে রয়েছে। এবার বারবার ও জয় মা বলতে বলতে ওরকম করে এগোতে এগোতে ও মানে এত ওর অ্যাগ্রেশন হয়েছে, বলছে আমি নিজেকে না স্থির রাখতে পারছি না, আমার চোখগুলো কিরকম যেন হয়ে গেছে, আমি বিস্ফারিত করে ঘর ঘর মানে আমি এবার ওকে খুঁজছি, এবার খুঁজে পেলে আমি দেখি যে কে আমার ঘরে চুরি করতে এসছে। এরকম করতে করতে মানে ও আস্তে আস্তে এগোচ্ছে ওরকম হাতে টেবিল চেয়ার নিয়ে। এমন সময় কিন্তু ঘরে কারেন্টটা কোনোভাবে চলে আসে, এবং কারেন্টটা যখন কোনোভাবে চলে এসেছে, ও না তখন মানে একটু মনে হচ্ছে সম্বিত ফিরে পেল। তো তখন ও ভাবছে যে আমি এবার টেবিল এক হাতে চেয়ার নিয়ে আমি কি করছি এটা। ইন দ্য মিন টাইম ও খেয়াল করে যে কিছু একটা দৌড়ে ওদের মানে যে সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে ছাদের দিকে চলে গেল। এবার ও তো ভাবছে যে না, ওর বাবা মায়ের ঘরের দিকে যখন ও তাকাচ্ছে, তখন দেখছে আলমারি খোলা, মানে আলমারি থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে। এইবারে ও যখন মানে বুঝতে পারলো যে ছাদের দিকে কিছু একটা চলে গেছে, তখন ও তো পরিষ্কার নিশ্চিত হয়েই গেল যে যারা হয়তো চুরি করতে এসছিল, তারা চুরি করা জিনিসপত্র নিয়ে ছাদ দিয়ে পালানোর চেষ্টা করছে। এই রকম অবস্থায় ও এক হাতে ওই চেয়ারটা তুলেছে, আর আর এক হাতে ও কি করেছে, ওদের ডাইনিং এর ওখানে আর একটা চেয়ার, সেটা হচ্ছে লোহা, সেটাও খুব ভারী মোটা লোহার চেয়ার, সেটাকে তুলেছে। ও যেভাবে ঠিক ইমেলে এই জায়গাটা লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে বলছি। বলছে যে আমি তখন আর নিজের মধ্যে নেই, ও তখন মানে ভাবছে যে আমাকে কোনোভাবেই চোর দুটোকে আটকাতে হবে, কারণ ওর বাবা মায়ের ঘরে মানে সর্বস্ব ছিল, যেটুকু টাকা পয়সা সোনা দানা, মানে ওটা নাও মেনে নিতে পারছে না যে এত কষ্ট করে আমার বাবা মা এত কিছু বানিয়ে যাচ্ছে, চোর এসে চুরি করে নিয়ে যাবে। আমি এতক্ষণ ভয় পাচ্ছিলাম, এবার ওদের ভয় পাওয়ার পালা। তো ও না মানে ওই রকম করে একটা হাতে ওই কাঠের চেয়ার, আর হাতে ওই লোহার চেয়ার নিয়ে, তবে রে তোরা আমাদের ঘর থেকে তোরা জিনিস চুরি, টাকা পয়সা সোনা দানা তোরা চুরি করে নিবি, মায়ের নামে বলছি তোরা এই জিনিস রেখে পালা, নালে কিন্তু তোদের রক্ষে করবো না, আমি তোদের দুটোকেই কিন্তু শাস্তি দিয়ে ছাড়বো, এবং এমন সর্বনাশ তোদের হবে না, তোরা রেখে যা বলছে। এই বলে ও ওই দুটো চেয়ার দু হাতে নিয়ে, একটা লোহার চেয়ার একটা কাঠের চেয়ার হাতে নিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে দৌড় মারে। এবং ও বলছে যে আমি পুরোপুরি মুখ দেখিনি, মুখটা একটা গামছা টাইপের কিছু দিয়ে আটকানো ছিল, তো মানে একটা বড় ঝোলা মতো ব্যাগে ওরা জিনিসগুলো তুলে ও বলছে যে ও দৌড়েছে, আমি ওর 3 গুণ স্পিডে দৌড়েছি, এবং দৌড়ে গিয়ে ও ছাদের জন্য যে দরজাটা ছিল সেই দরজাটা খুলে জাস্ট ও ছাদে বেরিয়েছে, আমিও ঠিক মানে পৌঁছে গেছি ছাদে। এবং আমি বলছে যে আমি জানি না ও কি দেখেছিল সেদিন, সেই চোরটা বলছে আমি মুখ দেখতে পাইনি, একটা গামছা টাইপের একজনই ছিল। তো ও না মানে দাঁড়িয়ে গেছে ছাদে, যেই ওরকমভাবে চেয়ার দুটোকে নিয়ে গিয়ে বলছে যে আমি চেয়ারটাকে, একটা লোহার চেয়ারকে ছুঁড়েছি এবং ওর সেটা পায়ের দিকে গিয়ে লেগেছে। এবং তারপরে না কেউ বলছে যে আমি জানি না কি হলো, আমাকে দেখে মানে ওর পায়ে লেগেছে, মানে পায়ে লাগাটা যেন ওর কাছে বিশেষ কোনো ব্যাপারই হলো না, ও আমাকে দেখে কিছু মানে কয়েক সেকেন্ডের জন্য পুরো ভ্যাবা চাকা খেয়ে গেল, এবং হাত দুটো জোর করে মানে বলছে আমি বলছি মায়ের নামে বলছি তুই রেখে দে, তুই রেখে জিনিস পালা, নালে কিন্তু আমি তোকে ছাড়বো না, এরকম মানে নাকি ও বলছিল, যেটুকু ওর মনে আছে। এবং সত্যি সত্যি লোকটা নাকি কিছু মানে কয়েক সেকেন্ডের মধ্যে লোকটা হাত জোর করে যে ব্যাগটাও রেখে গেছিলো, মানে ব্যাগটা কিন্তু ওদের বাড়ির ব্যাগ না, ব্যাগটা হয়তো এই নিয়ে এসছিল, তো সেই ব্যাগটাকে ছাদে ফেলে সে প্রাণপণে ওদের বাড়ির রেন পাইপ দিয়ে নামে। এবং ও না মানে যেই ব্যাগটাকে থাপ করে ফেলেছে, ও ব্যাগটার কাছে ছুটে যায়, এবং ওই মুহূর্তের মধ্যে যে আর কি চোরটা এসছিল, সে রেন পাইপ দিয়ে নামে, ধাপ করে নেমে সে দৌড় মেরে পালায়। এবং এই ঘটনার পরে মানে ওই নেমে পালানো, ওর ওই চেয়ার ছোড়াই সমস্ত কিছুতে কিন্তু ওদের পাশের ওই জেঠিমার যে বাড়ি, তারা কিন্তু তাদের ঘুমটা ভেঙে যায়। এবার তারা সাথে সাথে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, এবার ও এরকম করে ধাপ করে গিয়ে পালাচ্ছে, সেটাও
একজন দুজন দেখেছে। এবার সে এত জোরে সেখান থেকে তারপরে বাইক নিয়ে পালিয়ে যায় যে তাকে ধরা যায়নি। কিন্তু ভিতরে যখন এবার জেঠিমারা তো বুঝতে পেরেছে যে এখানে কিছু একটা হয়েছে, তো ওরা সঙ্গে সঙ্গে এসছে। তো এসে যেহেতু তালা দেওয়া, তো ও ভাবছে যে তাহলে ঢুকলো কোথা দিয়ে। তো তালা দেয়া ছিল ঠিকই, কিন্তু তালাটাকে কাটেনি, কিন্তু যেখানটা দিয়ে আর কি তালাটা দেয়া হয়েছে সেই জায়গার রডটা কেটে কোনোভাবে ঢুকেছিল। এবং ওই যে ঢুকেছিল, ওর দাদু অ্যাকচুয়ালি কিছুই বুঝতে পারেননি। উনি বয়স্ক মানুষ, তো উনি নিজের মতো ঘুমিয়েছিলেন। আর যেহেতু ওই ঘরে বিশেষ কোনো জিনিসপত্র ছিলও না, সেই চোরটা ওই ঘরটাতেই ঢোকেনি। এবার তারপরে প্রত্যেকটা জিনিস ওইভাবে কেটে কেটে ও উপরে ওঠে চোরটা। এবং ওঠার পরে ও মানে ওর বাবা মায়ের ঘরে প্রথমে যায়, এবং চোরটা যখন উঠেছিল তখনই কোনোভাবে ওই ফ্লাওয়ার ভাসটা পড়ে ভেঙে যায়। এবং তারপরে ওই চোরটাই কিন্তু ওই যে মেন যে আর কি সুইচটা, সেটা কিন্তু বন্ধ করে দিয়েছিল। এবার ওই যে চোরটা যে ব্যাগটা রেখে পালিয়েছিল, ওই ব্যাগের মধ্যে কিন্তু ওদের ঘরের যাবতীয় চুরি যাওয়া জিনিসপত্রগুলো ছিল। সেখানে ওর বাবা মায়ের বিয়ের কিছু গয়না থেকে শুরু করে ওদের ছোটোখাটো গয়নার জিনিস, কিছু টাকা পয়সা, হ্যাঁ, একটা ল্যাপটপ, সমস্ত কিছুই কিন্তু ওই চোরটা চুরি করে নিয়ে পালাচ্ছিল। এবার আজ অব্দিও জানে না যে চোরটা এমন কি দেখেছিল যে ওকে দেখে হাত জোর করে প্রণামের ভঙ্গি করেছে এবং কিছু বলতে পারছিল না, জিনিসটা রেখে দৌড় মেরে পালিয়েছিল, সেটা কিন্তু ও জানে না। এবং আর একটা জিনিস যেটা ও শেয়ার করেছে, সেটা হচ্ছে ও রিকোয়েস্ট করেছে যেন এই কথা আমি সবাইকে বলি। সেটা হচ্ছে যে ভয় যতক্ষণ মানুষ পায় ততক্ষণ কিন্তু ভয় মানুষকে পেয়ে বসে, মানুষ ভয়ই পেতে থাকে। কিন্তু একবার যদি মানুষ রুখে দাঁড়ায় যে না আমি ভয় পাবো না, তখন কিন্তু যত কঠিন সিচুয়েশনই হোক মানুষ কিন্তু একটা পথ ঠিক খুঁজে পায়। তো দেখুন এই ঘটনাটার ক্ষেত্রেও ও প্রথমে ভয় পাচ্ছিল, প্রচণ্ড ভয় পেয়েছিল, খুব স্বাভাবিক, আমরা যে কেউ হলে ভয় পেতাম। কিন্তু ও যখন মানে ভয়টাকে জয় করে এবং মায়ের নাম নিয়ে, মা যখন ওকে সেই সাহসটা জুগিয়েছিল, মায়ের সেই আশীর্বাদী হাতটা ওর মাথার উপরে ছিল, দেখুন ওর তো কোনো ক্ষতি হয়ইনি। উল্টে যে চোর যে এত কিছু জিনিস চুরি করে নিয়ে পালাচ্ছিল, সেও কিন্তু জিনিসগুলো বাড়ি নিয়ে যেতে পারেনি। এবং ওই যে মায়ের নামে বলছি তুই জিনিসগুলো রেখে দে না কিন্তু তোর সর্বনাশ হবে, এরকম যে ও বারবার বলছিল, হয়তো ওই লোকটা ওর মধ্যে কিছু একটা দেখেছিল এবং সেই জন্য উনি হাত জোর করে প্রণামের মতো ভঙ্গি করে চোরটা কিন্তু পালাতে বাধ্য হয়। এবং ক্ষতি বলতে ওদের বাড়িতে ওই মানে ওই দরজার যেখানে আর কি, গেটের যেখানে আর কি তালা দেওয়ার যে সিস্টেমটা ছিল তার সাইডগুলো কেটে দিয়েছিল, ওদের ওই ফ্লাওয়ার ভাসটা খারাপ হয়েছিল, আর ওদের একটা জানলা কিন্তু একটু এফেক্টেড, মানে কাঁচের জানলা, সেটা একটুখানি ভেঙে গেছিল। এইটুকু ক্ষতি ছাড়া ওদের কিন্তু কোনো জিনিস ঘর থেকে চুরি হয়েছিল, কিন্তু সেই চুরির জিনিস নিয়ে যেতে পারেনি চোরটা, ছাদেই ফেলে গেছিল। এবং আর কিন্তু কোনো রকম কোনো ক্ষতি ওদের হয়নি, বিনোদ দাদুরও কিন্তু কোনো ক্ষতি হয়নি। এরপরে ওর বাবা মা চলে আসে, এই ঘটনা শুনে সকাল সকালই চলে আসে, এবং তারপরে যা যা মানে ফাইনালি যা যা স্টেপ নেওয়া উচিত লিগালি সমস্ত কিছুই নেওয়া হয়। কিন্তু ওই ঘটনাটা যেটা বলছে যে আমি আজও ভাবলে আমার খুব অদ্ভুত লাগে, এবং যে এটা কি করে ঘটনাটা ঘটলো, মানে আমি হঠাৎ করে এত আমার শরীরে শক্তি চলে এলো যে আমি এক হাতে একটা কাঠের চেয়ার, এক হাতে একটা টেবিল নিয়ে ঘর থেকে বেরোলাম। আমি সিঁড়ি দিয়ে, ওরকম ওদের খাড়াই সিঁড়ি, বলছে আমি সিঁড়ি দিয়ে কি করে একটা লোহার চেয়ার, একটা কাঠের চেয়ার নিয়ে আমি দৌড়ে গিয়ে অতখানি সিঁড়ি উঠলাম, বলছে আমি নিজেই জানি না। এবং এই ঘটনার পরে ও নিজে ওই চেয়ারটাকে আবার যখন এক হাতে নেওয়ার চেষ্টা করে, ও দেখে ওর পক্ষে দু হাতে চেয়ারটা নিতেই খুব প্রবলেম হচ্ছে, সেই সেম কাঠের চেয়ারটা, সেম সেই লোহার চেয়ারটা, মানে দু হাতেও ঠিকমতো তুলতে পারছে না। কিন্তু ওই দিন ওই সময় মানে স্বয়ং মায়ের আশীর্বাদ ওর উপরে ভর করেছিল বলেই ও কিন্তু এইভাবে রুখে দাঁড়াতে পেরেছিল, না হলে কিন্তু ওদের সেদিন সর্বস্ব চুরি হয়ে যাচ্ছিল। তো এটা কিন্তু খুবই অদ্ভুত বিষয়। এবং আরও একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যেটা কল্যাণী লিখেছে, যে পরবর্তী সময় ও মানে ওই ছেলেটিকে, ওদের যে থার্ড ইয়ারে যে পড়তো সেই ছেলেটিকে ও ঘটনাটা জানায় যে এরকম এরকম হয়েছিল। তো ছেলেটা বলে যে আমি তো তোকে বলেইছিলাম যে তোর একটা খুব বড় বিপদ আসতে চলেছে, কিন্তু তুই ঠাকুরের উপরে ভরসা রাখ, দেখবি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এবং তার এই পরবর্তী সময় থেকেই সে ছেলেটি ওর প্রতি খুব কেয়ারিং হয়ে যায়, ওকে খুব গাইড করতে থাকে। এবং ফাইনালি 2024 এবছরই ওদের বিয়ে। সেই যে কলেজে পড়তো, সেই যে থার্ড ইয়ারে যে ছেলেটি ছিল, তার সাথে কিন্তু কল্যাণীর এবছরই বিয়ে। এবং
সব কিছুই খুব ভালো আছে, কিন্তু আজও এটাও মানে বুঝে পায় না যে ওর সাথে এই ঘটনাটা কি কেন ঘটেছিল, সেদিন ওর উপরে ঠিক কি হয়েছিল, যে ও যে মেয়েটা একটা রোগা পাতলা মেয়ে, যার পক্ষে ওরকম একটা কাঠের চেয়ার দু হাতেও তুলে ধরা চাগানো প্রবলেম, সে কি করে দু হাতে দুটো রকম ভারী ভারী জিনিস নিয়ে ছোটাছুটি করে সেটা ও নিজেও কিন্তু জানে না। তো এটাই হয়তো মায়ের কৃপা। জয় বড় মা, জয় মা দুর্গা, জয় বাবা ভোলানাথ। আপনারাও সকলে ভালো থাকুন এবং ভগবানের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস রাখুন, নিজেকে সৎ রাখুন, নিজের কাজটাকে সৎ রাখুন। তাহলে হয়তো ভগবান সত্যি আমাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করবেন। নিজেদের কর্মটাকেও কিন্তু তার সাথে ঠিক রাখতে হবে। অন্যের প্রতি লোভ, অন্যের কাজের প্রতি লোভ, অন্যের জিনিসের প্রতি লোভ, হিংসে, এগুলোকে ত্যাগ করে যদি আমরা ভগবানের চিন্তা করতে পারি, ঠিক পথে চলতে পারি, তাহলে হয়তো ভগবান সত্যিই আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন। আজ এটুকুই ছিল ঘটনা। কল্যাণীকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। জয় বড়মা।